প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেলি ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিনিয়তই সমসাময়িক বিষয়গুলি নিয়ে আমরা ২১ রাতে আলোচনা করে থাকি এবং আমরা যে দিনটিতে বসে কথা বলছি অর্থাৎ ১৮ মার্চ আমরা প্রথম প্রহরে বসে কথা বলছি। আমরা গতকাল ১৭ই মার্চ আমরা জানি যে বিশেষ একটি দিন বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন, কারণ এই দিনেই জন্মেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমরা পেতাম না বাংলাদেশ, বাংলা ভাষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, কিছুই হয়তো বা সম্ভব হতো না। যার সৃষ্টি না হলে, জন্ম না হলে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং তার সাথে সাথে হাঁটি হাঁটি পা পা করে ১৯৭১ থেকে ২০২১ সুবর্ণ জয়ন্তী অর্থাৎ ৫০টি বছর পার করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ৫১ বছরের দিকে। এবং সেই সাথে সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও আমরা পার করে এসেছি এবং সব কিছু মিলিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এই যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, তার স্বপ্নের বাংলাদেশ, তারই সুযোগ্য কন্যার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেখানের চ্যালেঞ্জ আমাদের বঙ্গবন্ধুর আসলে অবদান বলে শেষ করার নয়। এবং আমরা জানি যে ১০ দিনের বিশেষ যে জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী পালনের বিশেষ যে অনুষ্ঠানমালা, সেটিরও পর্দা উঠেছে বুধবার, এবং ১০ দিনের বিশেষ অনুষ্ঠানমালা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের বাংলাদেশে আসবেন। বিশ্বব্যাপী সেই বিষয়টি যেন আমরা আয়োজন করতে পারি, মানে বিশ্ববাসীর কাছে প্রচার করতে পারি, সেই জায়গাগুলো নিয়েও কথা বলবো। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক এভিনিউজ24.com, এবং সেই সাথে আমাদের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত আছেন নজরুল ইসলাম, সভাপতি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ, অস্ট্রিয়া। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, আমরা আলোচনা যথারীতি শুরু করব স্টুডিও থেকে জনাব সুভাষ সিংহ রায়ের কাছ থেকে। শুধু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এবং এই যে বিষয়টি আমরা আজকে যে আলোচনার বিষয়বস্তু রেখেছি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এবং এই যে প্রত্যাশিত এই জায়গাটি নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। যদি আমরা জানি যে কোভিড-19 সিচুয়েশন আসলে অনেকটাই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনেও সেটি করতে বাধ্য করেছে, তারপরও এই যে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, আসলে আমি শুরুতেই বলছিলাম যে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি ২১ পরিবারের পক্ষ থেকে, যার জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না। সেই জায়গাটা থেকে আলোচনা যদি আজকে শুরু করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন একটি দিনে আমাকে এবং ভিয়েনা থেকে যুক্ত হয়েছেন নজরুল ইসলাম, আমাদের দুইজনকে যুক্ত করেছেন, এই জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ২১ টেলিভিশনের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, দর্শকদের নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি এবং সুস্বাস্থ্য কামনা করছি। কবি মহাদেব সাহারকে জিজ্ঞেস করা হয়েছিল, বার্লিনের একজন বংশীবাদক, বেহালা বাদক, আর একজন ছিলেন ভায়োলিন বাদক। সেই ভায়োলিন বাদক যখন জিজ্ঞেস করলেন যে কি আপনার পরিচয়, কোথা থেকে এসেছেন, কবি মহাদেব সাহা তার কবিতার মধ্যে লিখছেন, আমি বুক পকেট থেকে একটি ভাঁজ করা ১০ টাকা নোট তার সামনে দিয়ে বঙ্গবন্ধুর ছবি দেখিয়ে বলেছিলাম, এই আমার দেশ, এই আমার পরিচয়, এর চেয়ে বেশি কিছু জানি না। আপনারা যদি গতকালকের সংবাদপত্রগুলো যদি দেখেন, অসংখ্য লেখা ছাপা হয়েছে। একটি লেখা ছাপা হয়েছে দৈনিক সমকালে, রেহমান সোবহানের, মুক্তির দূত মুজিব, নেতা, প্রতিষ্ঠাতা, মানুষ। অসাধারণ বিশ্লেষণ করেছেন তার লেখায়। আচ্ছা, বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে আমরা কথা বলছি। বঙ্গবন্ধু ১০১তম জন্মদিন আমরা গতকাল পালন করলাম। আপনি কালের কণ্ঠে তার একটি প্রথম পাতাতে বিশেষ সাক্ষাৎকার ছাপা হয়েছে। কার সাক্ষাৎকার? নিহার রঞ্জন চক্রবর্তী, যার বয়স এখন ৯৯ বছর। তিনি কলকাতা থেকে এই সাক্ষাৎকারটি দিয়েছেন। বাংলাদেশের কালের কণ্ঠের থেকে বিশেষ প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন শুধুই সাক্ষাৎকার নেওয়ার জন্যে আব্দুল্লাহ আল মামুন। নিহারঞ্জন চক্রবর্তীর সাথে আমার পরিচয় বেশ কয়েক বছর আগেই। তার সম্বন্ধে একটু বলি। তিনি বঙ্গবন্ধুর বেকার হোস্টেলে যখন থাকতেন, তিনি যখন ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সম্পাদক ছিলেন, যেটা এখন মৌলানা আজাদ কলেজ, সেই কলেজের যখন সম্পাদক ছিলেন,
একই সময়ে নেহারঞ্জন চক্রবর্তী পার্শ্ববর্তী একটি কলেজ স্যার স্কটিশ চার্চ কলেজের সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধুর যেহেতু 4 বছর তার লেখাপড়ার বিঘ্ন ঘটেছে, চোখের রোগের কারণে তার শারীরিকভাবে সমস্যা হয়েছিল, এটা আমরা সকলে জানি। তার ছোটবেলার ইতিহাস এখন আমরা সকলেই জানি, যে কারণে বঙ্গবন্ধু বয়স আর তার বয়সের পার্থক্য ছিল 4 বছরের। আচ্ছা আচ্ছা। কিন্তু তিনি যেহেতু খুব কাছে থেকে মিশেছেন, সময় টেলিভিশন তার এই সাক্ষাৎকারটি প্রচার করেছে আজকে সারাদিন ব্যাপী। আপনি নেহারঞ্জন চক্রবর্তীর সাথে যদি কথা বলেন, আপনি দেখবেন যে তিনি বলছেন শেখ মুজিবকে আপনারা যেভাবে চিনছেন আর আমি যেভাবে তাকে ছাত্র জীবনে দেখেছি, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। শেখ মুজিবকে জানা অত সহজ নয়। তার প্রথম কথা আমার সাথে ছিল, শেখ মুজিবকে জানা অত সহজ নয়। যখন কলকাতার দাঙ্গা শুরু হয়েছে, এই একটা মতো তরুণ ছাত্র নেতা যিনি দাঙ্গা প্রতিরোধে নেতৃত্ব দিয়েছেন, ডাক্তার বিধান রায় জীবন হুমকির মধ্যে পড়েছিল, কিভাবে তিনি দেয়াল টপকিয়ে গলি দিয়ে পার হয়ে কিভাবে তিনি তাকে রক্ষা করতে এগিয়ে এসছেন। ছবি বিশ্বাস তিনি তখন কলকাতার বাইরে ছিলেন, এসে দেখেন যে তার বাড়ির একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, কেননা মুসলিম অধ্যুষিত এলাকায় ছবি বিশ্বাস থাকতেন। তিনি প্রথমে মনে করলেন যে আমি পুলিশে খবর দিই, পরে চিন্তা করলেন যে না, আমি একটি ছাত্র নেতার নাম শুনেছি, সে মুসলিম ছাত্র কিন্তু আপাদমস্তক প্রগতিশীল এবং ন্যায্য কথা বলে, ন্যায্যতার জন্য লড়াই করে, আমি তাকে খবর দিই। এই বর্ণনাটা আমি যখন নেহারঞ্জন চক্রবর্তীর কাছ থেকে পেয়েছিলাম, এবং একই বিছনায় ঘুমিয়েছেন কোনো কোনো সময়, একই সাথে থেকেছেন, এ এক রোমাঞ্চকর ইতিহাস আমার জন্য পরম সৌভাগ্য। গতকালকে কালের কণ্ঠে যে সাক্ষাৎকারটি ছাপা হয়েছে, এটাও দর্শকদের কিন্তু অন্যরকম বঙ্গবন্ধুকে তারা দেখতে পাবে, পরিচয় করিয়ে দেয়। তিনি এখনও শক্ত সমর্থভাবে বেঁচে আছেন। নেহারঞ্জন চক্রবর্তী তিনি আমাদেরকে সব জানিয়েছেন, হয়তো আরও আমরা বিস্তারিত জানব। আপনি কারাগারে রোজ নামচা, যেটা বঙ্গবন্ধুর সেই ডায়েরি থেকে আমরা পেয়েছিলাম, যে ডায়েরির মূল প্রেরণাদাতা হচ্ছেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব। আপনারা জানেন সবাই, এখন আমরা সবাই জানি, বঙ্গবন্ধুর স্ত্রী যখন জেলখানায় বঙ্গবন্ধুর কাছে এক্সারসাইজ বুকের কয়েকটি খাতা দিয়ে বলেছিলেন তোমার জীবনের কথা লেখো, বঙ্গবন্ধু একটু দুঃখ নিয়ে বেদনা নিয়ে বলেছিলেন কি আমি আর লিখবো, কি বা করতে পেরেছি, বলে লিখে রাখো। এবং এই ডায়েরিটি কিভাবে তিনি 25শে মার্চের ভয়াল সে কালরাত্রির সময়ের পর থেকে কিভাবে সংরক্ষণ করেছেন, কিভাবে একবার সুযোগ হয়েছিল জিনিসপত্র আনবার, বঙ্গবন্ধুর কন্যা গিয়েছিলেন, বলে দিয়েছিলেন কিছু আনতে পারিস আর না পারিস, কিছু থাকুক আর না থাকুক, তোর বাবার ডায়েরিগুলো নিয়ে আসছি, খাতাগুলো নিয়ে আসবি। এর আগে আমরা জানি বঙ্গবন্ধুর খাতাগুলো যখন দিয়ে আসতেন, তিনি আগে খাতা কি শেষ হয়েছে সেই খাতাটা নিয়ে আসতেন। আচ্ছা আচ্ছা। অসম্ভব যত্ন নিয়ে তিনি সবসময় এটা সংরক্ষণ করেছেন। তিনি যখন এই খাতাটি দেখলেন যেখানে বন্দী হয়ে আছেন, ওখানে রাখতে পারবেন না, আর এক আত্মীয়র বাসায় তিনি পাঠিয়েছেন, যে পাখির বাসা কিংবা মুরগির বাসার ভিতরে ঝুলিয়ে এমনভাবে রেখেছিলেন যাতে কেউ খুঁজে না পায়। তা এই মহিষী নারীর কারণে আর তার পরবর্তীতে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা কিন্তু 3টি বই পেয়েছি এই ডায়েরি থেকে। সে জায়গায় 1967 সালের 17ই মার্চ বঙ্গবন্ধু তার খাতায় লিখেছেন, আমার 47তম জন্মবার্ষিকী আজ, টঙ্গিপাড়ায় এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। ছোট বাড়িতে আমি যে খেলাধুলা করতাম,
এ সমস্ত বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এবং এই দিন যে চেষ্টা করতাম বাড়িতে থাকবার, কিন্তু বঙ্গবন্ধুর কথা খেয়াল করে দেখুন তো একটু, নজরুল ভাই এখানে উপস্থিত আছেন, বঙ্গবন্ধুর তার কারাগারে থাকতে হয়েছে 3053 দিন কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আর তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন 1314 দিন, 1314। তাহলে মানে তিনি রাষ্ট্র ক্ষমতায় যতদিন ছিলেন 3 দিয়ে গুণ করলে তিনি কারাগারে ছিলেন। তিনি 55 বছর 4 মাস 28 দিন বেঁচে ছিলেন। ঘাতকরা তার প্রাণ কেড়ে নিয়েছেন। বঙ্গবন্ধুর 2 কন্যা ছাড়া তার সপরিবারে কিন্তু হত্যা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর আজকের এই জন্ম শতবর্ষের এই সময়ে আমাদেরকে উপলব্ধি করতে হবে আমাদের বঙ্গবন্ধু পাঠটা খুব জরুরি। তিনি আমাদের জন্য কি না রেখে গেছেন, তিনি আমাদের জন্য যে জাতি রাষ্ট্র নির্মাণ করে গেছেন। আমি শেষ করছি ওই জায়গায়, আমার একটি বই বেরোচ্ছে আজকেই, অমর একুশের বইমেলা, আমরা যেটাকে আগে বলতাম অমর একুশের গ্রন্থমেলা। করোনাকালীন সময়ের কারণে আমাদের দেরিতে বইমেলা শুরু করতে হচ্ছে। জানি না শুরু করার পর আমরা যদি কতদিন চালাতে পারবো। আমাদের 14 এপ্রিল পর্যন্ত চালানোর কথা। যাই হোক, এখানে আমার একটি বই বেরোচ্ছে বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িকতা। ওখানে আমি ভারতের যুগান্তর পত্রিকায় সৈয়দ মোস্তফা আলীর সাথে বঙ্গবন্ধুর একটি কথোপকথন আমি পেয়েছিলাম। সেটা আমি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। শেষ করছি ওই জায়গায়। সৈয়দ মোস্তফা আলী জিজ্ঞেস করলেন বঙ্গবন্ধুকে 1972 সালে যে আপনার জাতীয়তাবাদ, আপনাদের জাতীয়তাবাদ শুধু কি ভাষা এবং ভূগোল কেন্দ্রিক? বঙ্গবন্ধু বললেন যে না, আমার জাতীয়তাবাদ, তার আগে যিনি বসলেন সৈয়দ মোস্তফা আলীকে, আপনারা হচ্ছেন ভারতীয়রা হচ্ছে পলিটিক্যাল নেশন, আর আমরা হচ্ছে কালচারাল নেশন। এবং সে যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, অপূর্ব একটা ব্যাখ্যা শোনার পরে সৈয়দ মোস্তফা আলী খুব জোরে চিৎকার করে বলেছিলেন জয় বাংলা। এই যে জয় বাংলা যে শব্দ ব্রহ্ম, আজকে আমাদের নতুন প্রজন্মের কাছে, আমি এ কারণে বলছি নতুন প্রজন্মের কাছে আমাদের প্রয়োজনে, আমাদের রাষ্ট্র নির্মাণের প্রয়োজনে, আজকে যে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে গেছে, বঙ্গবন্ধুর আত্মা তখনই শান্তি পাবে এবং বঙ্গবন্ধু আমাদেরকে আশীর্বাদ করবে যদি তার যে স্বপ্ন সোনার বাংলা, সেই সোনার বাংলা যদি আমরা তাকে উপহার দিতে পারি। এই জন্য বঙ্গবন্ধু পাঠটা খুব জরুরি। আসবো আপনার কাছে, আমরা ভার্চুয়ালি একটু সংযুক্ত হব এম নজরুল ইসলাম, সভাপতি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ অস্ট্রিয়া। জনাব নজরুল ইসলাম, আপনি শুনছিলেন জনাব শিবু রায় বলছিলেন যেমন এই যে মহানায়ক জাতির, সর্বশ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী নিয়ে আমরা কথা বলছিলাম। এবং এই যে তরুণ প্রজন্মের কাছে আমাদের এই মহানায়ককে তুলে ধরা, সেই জায়গাটায় আমরা যে অবস্থানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সুভাষদা যেটি পয়েন্ট আউট করলেন, সেই জায়গাগুলো আপনার মতামত শুনবো। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমাকে আপনাদের আজকের এই আয়োজনে যুক্ত করার জন্য, সুযোগ দেওয়ার জন্য, দুটো কথা বলার, সেজন্য আপনাদের ইটিভির সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সুভাষ দা এতক্ষণ বলতেছিলেন, শুনছিলাম, আজকে দিনভর আমরাও বিভিন্ন অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলাম। আমি প্রথমেই দুটো কথা বলার শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আর যার প্রেরণায় সহযোগিতায় তিনি বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন, সেই মহিষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আসলে বঙ্গবন্ধু সম্পর্কে বলতে গেলে তো বলার কোনো শেষ নাই। আমি শুধু খুব সংক্ষেপে বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশের সকল পত্রপত্রিকায় লিড নিউজ ছিল, টেলিভিশনগুলোতে আপনারা দেখিয়েছেন। আমার মনে হয় 1 মাস, যদি ভুল না করে থাকি, মাসাধিক কাল আগে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে বক্তব্য রাখতে যে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ 27 জানুয়ারি নোবেল
হ্যাঁ, নোবেল 27 বিজয়ী, জানুয়ারি, হ্যাঁ। হ্যাঁ 27 জানুয়ারি নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার বক্তব্যে বলেছিলেন যে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের, মানে বঙ্গবন্ধু শুধু বঙ্গবন্ধু নয়, তিনি আজকে বিশ্ববন্ধু। বিশ্ববন্ধু। তার যে বঙ্গবন্ধুর চিন্তা চেতনা আদর্শ অনন্তকাল বিশ্বের মানুষকে প্রেরণা যোগাবে, প্রেরণা দেবে। তার টোটাল বক্তব্যটু এগুলি পত্রিকায়, ভারতীয় বা কলকাতার পত্রিকা থেকেও আমরা দেখেছি, পড়েছি বা প্রবন্ধ আকারে বেরিয়ে আসছে। আজকে বঙ্গবন্ধুকে নিয়ে আমি শুধু নিজের অবস্থানটাই বলি। আমি যখন আজ প্রায় 3 যুগ আগে আমি প্রবাসে এসেছি, প্রথম যখন আমি এখানে এসেছি সে সময় অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করতো, দেখতে কালো মনে হয়, যে আমরা মনে হয় ইন্ডিয়ান, যে তোমার বাড়ি কোথায়। যখন বলতাম বাংলাদেশ, তো অনেকে চিনতই না, চোখ কুচকে বলতো যে এটা কোথায়, ইন্ডিয়া। তো বুঝাইতে হইতো যে ইন্ডিয়া, বাংলাদেশের, ইন্ডিয়ার পাশে একটা ছোট দেশ, এই অবস্থা। আমাদেরকে তাচ্ছিল্যের সহিত দেখতো। আর আমরা এখানে যারা প্রবাসীরা বসবাস করি তারা তাৎক্ষণিক চেষ্টা করি যত দ্রুত কাগজ টাগজ পেপার হয়ে গেলে কিভাবে সিটিজেনশিপ নেওয়া যায়, বাংলাদেশি পাসপোর্টটাকে দূরে সরানো যায়, ওই পরিচয়টা আমরা লুকাইতে, এরকম একটা ভাব ছিল। আর আজকের অবস্থাটা এমন হয়েছে যে আজকে এই বঙ্গবন্ধুর বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন যদি কেউ জানে আমরা বাংলাদেশের মানুষ, আমাদের সাথে হাসি দিয়ে সুন্দরভাবে তার সময় থাকলে কথা বলতে চায়, জানতে চায় বাংলাদেশ কি করে এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ এই আমি একটা উন্নত দেশে বসবাস করছি, এই যে কয়েক বছর আগে যে অর্থনৈতিক ক্রাইসিস, এটার মধ্যে অস্ট্রিয়াও কিন্তু, ওই ইউরোপের কোনো দেশ কিন্তু এর থেকে রক্ষা পায় নাই, কিন্তু বাংলাদেশের কিছু হয় নাই। যাই হোক, এটা আসে পরপর্যায়ে, যে বঙ্গবন্ধুর কথায় আসতেছিলাম। তো অমর্ত্য সেন বঙ্গবন্ধু সম্পর্কে যে কথাগুলি বলে গিয়েছেন, আমরা যদি আরো আগে ফিরে যাই, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধুকে যখন 1975 সালের 15ই আগস্ট আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, তাকে হত্যা করা হলো, তারপর সেই সময়কার বিশ্বের সেরা নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের যে বক্তব্য ছিল, প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিকভাবে, এখনো আর্কাইভে গেলে সেই পত্রপত্রিকাগুলো দেখা যায়। যেরকম ফ্রাঙ্কফুর্টের রোশন নামে একটা পত্রিকা, মানে জার্মানের পত্রিকার কথাই বলছি, এরকম আরো অনেক বিভিন্ন দেশের পত্রপত্রিকায় সেগুলো এখনো খুঁজে আপনারা পাবেন। তো পত্রিকায় যেরকম তখন আমাদের জার্মান চ্যান্সেলর ছিল আপনার কি বলে, উইলি বার্ন, তিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, এবং তার বক্তব্য ছিল যে শেখ মুজিবুর রহমান বিশ্বের নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের একজন নেতা ছিলেন, তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খুব বেদনাহত ভাবে এই কথাগুলো তিনি বলেছিলেন, তার প্রতিক্রিয়া সেগুলো জার্মানের পত্রপত্রিকা ছাপা হয়েছে প্রায় একই সুরে, একই ভাষায়। তখন আপনার কি বলে, আইরিশ নোবেল বিজয়ী শুন ম্যাকব্রায়ান তাই বলেছিলেন। আমাদের মার্শাল টিটো যুগোস্লাভিয়ার, তারও অভিব্যক্তি এরকমই ছিল, প্রতিক্রিয়া ছিল। ফিদেল কাস্ত্রো সম্পর্কে আমরা সবাই জানি, বিশ্ব নেতৃবৃন্দ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বেদনাহত চিত্তে তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন বঙ্গবন্ধু সম্পর্কে, আজকে আমাদেরকে সেই কথাগুলো আবার নতুন করে মনে করিয়ে দেয়। আর আজকের এই বর্তমান বিশ্বে সবচেয়ে খ্যাতনামা বুদ্ধিজীবী, গুণীজন, চিন্তাবিদ যে কজন আছেন, তার মধ্যে হাতে গোনা কজনের মধ্যে অধ্যাপক ডক্টর অমর্ত্য সেন একজন। তার কাছ থেকে বঙ্গবন্ধু সম্পর্কে সব মূল্যায়ন, সব কথা শুনে আমরা অভিভূত হই, আমরা অনুপ্রেরণা পাই। তিনি যে কথাটি বলেছেন যে বঙ্গবন্ধুর আদর্শ বিশ্ববাসীকে অনন্তকাল প্রেরণা যোগাবে। তো বঙ্গবন্ধু সম্পর্কে কি আর বলবো, বলার আজকের এই দিনে আমি শুধু বলতে চাই যে বঙ্গবন্ধু মহামানব, মহামানবের কোনো জন্ম, মৃত্যু কিংবা সময়কালের মধ্যে সীমা থাকে না। আমার বিশ্বাস অনন্তকাল মহা আড়ম্বরের মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপিত হবে, বঙ্গবন্ধুকে স্মরণ করবে মানুষ। বাঙালি নিজেকে বিশ্বের যত সমৃদ্ধির আসনেই প্রতিষ্ঠিত করবে, যত উৎকর্ষ লাভ করবে, ততই সে তার শিখরে ফিরে যাবে, পরম শ্রদ্ধায় স্মরণ করবে পিতা বঙ্গবন্ধুকে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে বঙ্গবন্ধুর বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমরা যারা প্রবাসে বসবাস করছি, বিশ্বাস করেন, আপনি আজকে আসেন, আমরা তো যারা এই বিদেশের এইসব দেশের পাসপোর্ট ইতিমধ্যে নিয়ে, নাগরিকত্ব নিয়ে নিজেদেরকে গৌরবান্বিত মনে করতাম বা করে, এখন কিন্তু সে পুরা বিপরীত। এখন আমি মনে করি যে আমাদের সন্তানরা যারা এই দেশে জন্ম হয়ে লেখাপড়া শিখে উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছে, তারা এখন অর্থ উপার্জনের জন্য, আরামায়েশের জন্য, ভালো জীবন যাপনের জন্য আর কয় বছর পরে বাংলাদেশে যাবে। এটা নির্ঘাত, আপনি আমার দৃঢ় বিশ্বাস সেটা, তাই আমরা সেটা অনুভব করি। আর বাংলাদেশের পরিচয় এখন আমাদের কেউ লুকাতে চায় না। গর্বের সহিত মাথা উঁচু করে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ। আমাদের নেতা শেখ হাসিনা, মানুষ শেখ হাসিনার নাম সবাই জানে। তো আজকে কি বলবো আর, বঙ্গবন্ধুর এই জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আর তাকে স্মরণ করি। আমার দৃঢ় বিশ্বাস বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাঙালি আমরা এগিয়ে যাব, আমাদের সম্মান উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বপ্নের অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই চলছে, এই লড়াই আমার দৃঢ় বিশ্বাস, যদি মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকেন, জীবিত থাকেন, যে সুনির্দিষ্ট যে একটা সীমারেখা দেওয়া হয়েছে তার অনেক আগেই বাংলাদেশ তার সেই বঙ্গবন্ধুর স্বপ্নের যে চূড়ান্ত লক্ষ্যে, সেই লক্ষ্যে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, ইভিল 21 রাতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি ইভিল 21 রাতের আজকের আলোচনা। আমরা ভিতরে আগে আলোচনা করছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর যে অবস্থান এবং আমাদের উদযাপন হচ্ছে বা সারা দেশব্যাপী, তার সাথে সাথে এই যে বিষয়গুলো নিয়ে আমরা ভিতরে আগে যেমনটা বলছিলেন এম নজরুল ইসলাম, যে আসলে জাতির জনকের অবদান বলে শেষ করার মতো নয়, এবং তারই সুযোগ্য কন্যার হাত ধরে অদম্য বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতির ধারা অবশ্যই আমাদের অব্যাহত রাখতে হবে। সেই জায়গাগুলো নিয়ে আবার আলোচনায় ফিরছি জনাব শুভ সিংহ রায়ের কাছে। জনাব শুভ সিংহ রায়, যেটি নিয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো, আমরা জানি যে এই যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের যে বর্ণিল আয়োজন, সেই আয়োজনে আপনিও একজন সদস্য হিসেবে কাজ করছেন। 10 দিন ব্যাপী বর্ণিল আয়োজনে, যদিও আমরা জানি যে করোনা পরিস্থিতির কারণে সেটি অনেকটা স্বাস্থ্যবিধির মধ্যে নিয়ে করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন, সেই জায়গার প্রস্তুতি এবং সেই যে বাংলাদেশকে আরও বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় আমরা এগিয়ে চলছি, সেই জায়গাগুলো যদি একটু যোগ করেন। আমাদের পরম সৌভাগ্য, আমরা এমন একটা সময়ে আমরা উপস্থিত হয়েছি যখন বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে পৌঁছেছি এবং 7ই মার্চের সুবর্ণ জয়ন্তী, খুব গুরুত্বপূর্ণ বছর এটি। এম নজরুল ইসলাম কিন্তু খুব যথার্থই বলেছেন, এই আজ থেকে 48 দিন আগে এই লন্ডন স্কুল অফ ইকোনমিক্স সাউথ এশিয়া সেন্টার বঙ্গবন্ধু অ্যান্ড ভিশনস অফ বাংলাদেশ শীর্ষক যে আলোচনার আয়োজন করেছিল, বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলেন অধ্যাপক রেমান সোবহান, আর মূল বক্তব্য রেখেছেন অধ্যাপক ডক্টর অমর্ত্য সেন, নোবেল পুরস্কার বিজয়ী। এবং তিনি খুব স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন যে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্যে সারা জীবনই প্রাসঙ্গিক, সব সময় প্রাসঙ্গিক। আমি মাঝে মাঝে ভাবি, এখনো পর্যন্ত যারা এগুলো উপলব্ধি করতে পারে না, যারা বুঝতে পারে না, তাদের জন্য আমার খুব করুণা হয়। যেমন ডেভিড বার্গম্যান, তিনি বিদেশি এক সংবাদ মাধ্যমে জানিয়েছে যে লন্ডন অফ ইকোনমিক্স স্কুল অফ ইকোনমিক্স যে এই আয়োজন করেছে শেখ মুজিবকে নিয়ে, এটা তাদের করা উচিত হয়নি। তা আমার মাঝে মাঝে মনে হয় সপ্তদশ শতাব্দীর একজন বিখ্যাত কবি ছিলেন কবি আব্দুল হাকিম। তিনি এক
কবিতায় উল্লেখ করেছিলেন, যেসবে বঙ্গিতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে না ঝুরায়, নিজ দেশে ত্যাগী কেন বিদেশে না যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 7 মার্চ উপলক্ষে বলেছেন, এক ভাষণে দেশের স্বাধীনতা আসেনি। খুব করুণা হয় আমার। তা আমি আর ওই ব্যাপার বিস্তারিত বললাম না। জন্মশতবার্ষিকীর যে আয়োজন, সেই আয়োজনে আপনি গতকালকে দেখেছেন জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী, তিনি যে বার্তা দিয়েছেন, সেই ভিডিও বার্তায় কি চমৎকার করে বলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্ব মানুষের জন্যে এবং মানবতার জন্য যে সংগ্রাম, একজন মানবতাবাদের পথপ্রদর্শক হিসেবে কতটা প্রাসঙ্গিক। তিনি যে ছোটবেলার স্মৃতির কথা উল্লেখ করেছেন, বাবার সাথে এসেছিলেন। আমরা খুব ভালো করে জানি জাস্টিন ট্রুডোর পিতা হচ্ছে পিয়ারে ট্রুডো। 71-এর মুক্তিযুদ্ধে তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমাদেরকে কি পরিমাণ সহায়তা করেছিলেন। এবং যেই চীন আমাদের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যেই গণচীন, বঙ্গবন্ধু একসময় শান্তি সম্মেলনে চীনে গিয়েছিলেন, যেটা নিয়ে আমাদের বঙ্গবন্ধুর সেই ডায়েরি থেকে, অর্থাৎ তার এক্সারসাইজ খাতা থেকে যে বইটি ছাপানো হয়েছে, আমার দেখা নয়া চীন, সেখানে উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু বিস্তারিত বর্ণনা করেছেন। সেই চীন আর সৌদি আরব, এই দুটো রাষ্ট্র ছাড়া বঙ্গবন্ধু তার এই 1314 দিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় তিনি সকল দেশের কিন্তু স্বীকৃতি অর্জন করতে পেরেছিলেন, কিন্তু কারোর কাছে মাথা নত করেননি। আত্মমর্যাদার জায়গাটি ছিল বঙ্গবন্ধুর প্রখর। 1974 সালে 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন এবং জাতিসংঘের এই সদস্যপদ লাভ করতে বঙ্গবন্ধুকে কি সৃজনশীল কূটনীতির লড়াই করতে হয়েছে, সেই বক্তৃতা আপনার এখন ইউটিউবে পাওয়া যায়। তিনি বিশ্ব নিপীড়িত মানুষের পক্ষে তিনি সমস্ত জায়গায় কিন্তু বলেছেন, কি বলেননি ওদিন তিনি বক্তৃতায়। এবং বাংলা ভাষা এবং বাংলা এই জাতিকে তিনি আত্মমর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। আপনার টেবিলে একবার এই বলে গিয়েছিলাম যে 1913 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। তার নোবেল বক্তৃতা কিন্তু বাংলায় দেননি, বাংলা শব্দ উচ্চারণ করেননি, কিন্তু তাকে নিয়ে আমরা কিন্তু গর্ব করি। তিনি একটি আমাদের পথপ্রদর্শকও বটে। বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত করেছেন, কিন্তু তার বক্তৃতা, নোবেল বক্তৃতা কিন্তু তিনি বাংলা উচ্চারণ করেননি। অমর্ত্য সেনের কথা বলছি আমরা। সেই অমর্ত্য সেন তার নোবেল যে বক্তৃতা, সেই বক্তৃতা বাংলা একটি শব্দ উচ্চারণ করেননি। সর্বশেষ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বাঙালি, তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন তার স্ত্রীর সাথে একই সাথে, সেই বক্তৃতা কোথাও কোথাও বাংলায় উচ্চারণ নাই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি এই বাংলায় কিন্তু জাতিসংঘে প্রথম ভাষণ দিয়েছিলেন। তিনি বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। এম নজরুল ইসলাম তো চমৎকার করে বললেন, একটি বাংলাদেশ এখন মাননীয় প্রধানমন্ত্রী বলেন এটি সমীহর নাম। তো এই যে বিষয়গুলো, এটা যত বেশি আমরা নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারবো, তত বেশি আমরা বাংলাদেশকে, বঙ্গবন্ধু যে সোনার বাংলা দেখতে চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন, ওই সোনার বাংলা যদি আমরা উপহার দিতে পারি বঙ্গবন্ধুকে, তার কন্যার নেতৃত্বে যেভাবে আমরা এগিয়ে চলছি, তাহলেই বঙ্গবন্ধুর আত্মা সবচেয়ে বেশি শান্তি পাবে। আমি কথা বলার সময় খুব বেশি পাবো না। আপনি চিন্তা করে দেখুন তো, বঙ্গবন্ধু আমাদের জন্য কি না করে গেছেন। 1314 দিনে তিনি 40টি আন্তর্জাতিক আইন করে গেছেন। বঙ্গবন্ধুর বিজ্ঞান ভাবনা নিয়ে আমার একটি বই বেরোচ্ছে এবার। তিনি কি না ভাবেন, তিনি বঙ্গবন্ধুর কৃষি ভাবনা, বঙ্গবন্ধুর সমবায় ভাবনা, মানে এমন কোনো জায়গা নেই তিনি এই তার এই 55 বছর 4 মাস 28 দিনের জীবনে তিনি করে যাননি। এবং চা শ্রমিকদের জন্য
তিনি কি লড়াই না করেছেন, তিনি কি না করেছেন। আপনি জানেন যে চা শ্রমিকরা এখনো পর্যন্ত বঙ্গবন্ধু বলতেই তারা কিন্তু একেবারে পাগল। আমাদের এই যে সুবর্ণ জয়ন্তী পালন করছি 50 বছরের এই ইতিহাসে আমাদের কিন্তু দুর্গমগিরি কান্তার মরুপথ পার দিতে হয়েছে 30টি বছর, কারণ 30টি বছরই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। বঙ্গবন্ধু 7ই মার্চকে ভুলে দেওয়ার চেষ্টা করেছিল, বঙ্গবন্ধুর সমস্ত কিছুকে মুছে ফেলবার চক্রান্ত করেছিল। কিন্তু আজকে বঙ্গবন্ধু তার স্বমহিমায় উদ্ভাসিত। আমার খুব মনে পড়ছে বেগম সুফিয়া কামালের সেই বিখ্যাত কবিতাটি, এই বাংলার আকাশ বাতাস সাগর গিরিয় নদী, ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়ে আসিতে যদি, হেরিতে এখনো মানব হৃদয়ে তোমার আসন পাতা, এখানে সরিছে মাতা পিতা বোন ভ্রাতা। আপনি বঙ্গবন্ধুর যে মহিমা, বঙ্গবন্ধুর যে আত্মমর্যাদার যে জায়গাটি, বঙ্গবন্ধু সারা বিশ্বব্যাপী যে বাঙালি জাতিকে, বাঙালি সত্তাকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, সেই ধারাবাহিকতায় যেমনি আমরা যদি এগোতে পারি, যে যেরকমভাবে আমরা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে, সেই হলে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবো। আজকের বঙ্গবন্ধুর এই সময়ে যখন চীনের শি জিনপিং তার বক্তৃতার মধ্যে সোনার বাংলা শব্দটি উচ্চারণ করে, আপনাকে লক্ষ্য করবার বিষয়, গতকালকে তিনি তার ভিডিও বার্তায় যেভাবে তিনি সোনার বাংলা উচ্চারণ করেছেন, এটা চীন যখন আমাদের জাতির 71 মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, চীন যখন বাংলাদেশকে জাতিসংঘের সদস্য পদ হতে ভেটে দিয়েছিল 2বার, তখন কিন্তু আমরা কল্পনাও করি নাই, আমাদের যারা পূর্বসূরি ছিলেন, যে আজকের এই জায়গায় এসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলবে যে বঙ্গবন্ধুর সোনার বাংলা এই যে প্রতিষ্ঠার যে লড়াই সারা বিশ্ববাসীর জন্য এটি বড় পথ নির্দেশক। এটাই আমাদের জন্য বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি সারা পৃথিবী বলছে। একটু আগে দেখলাম আপনার টেলিভিশনে অনুষ্ঠান শুরুর আগে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী টুইট বার্তায় বলেছেন যে সারা বিশ্বের জন্যে, শান্তিকামী মানুষের জন্যে, মানবতার মুক্তির জন্যে বঙ্গবন্ধু হচ্ছে পথ প্রদর্শক। অতএব এই যে সারা জগৎব্যাপী বঙ্গবন্ধুর যে বিস্তার, বঙ্গবন্ধুর যে তার যে অবস্থান, এবং আপনি জাপানে ভ্রমণে বঙ্গবন্ধু, আপনি যদি এটা যদি আপনি হিসাব করতে যান, এবং যদি এটা যদি আপনি গবেষণা করতে যান, যে তথ্যগুলো বেরিয়ে আসবে, এটা আমরা এখনো কল্পনা করতে পারছি না। সেই জায়গায় আমি এখনো বলবো বঙ্গবন্ধু নিয়ে আমাদের ভাবনার জগৎটি আরো প্রসারিত করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে উপস্থাপন করতে হবে। আমি শেষ করছি ওই জায়গায়, এম নজরুল ইসলাম বলবেন, নিশ্চয়ই বলবেন, যোগ করবেন। সভ্যতার সংকট লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার 80 বছর বয়সে। ওই যে ওই মহামানব আসে, সেই মহামানব আসে আকার লিখছেন যে পরিত্রাণকর্তার জন্মদিন একদিন আসবেই এই পূর্ব দিগন্ত থেকে, এবং তিনি সেখানে দারিদ্র লাঞ্ছিত এই কুটিরের ভিতরে তিনি আশ্বাসের কথা শোনাবেন, সভ্যতার দৈববাণী নিয়ে আসবেন। এই যে পূর্ব দিগন্তের কথা বলেছেন আমাদের একজন বিখ্যাত সাহিত্যিক এস ওয়াজেদ আলী বলেছিলেন যে ওই যে পূর্ব দিগন্ত থেকে যে পরিত্রাণকর্তার জন্ম হবে বলে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সভ্যতার সংকটে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। আমরা আপনার কাছে শেষ দিকে সময় পেলে আবার আসবো। আমরা এম নজরুল ইসলাম, সভাপতি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ অস্ট্রিয়া, তার কাছে আবার একটু সংযুক্ত হব। জনাব নজরুল ইসলাম, আমরা যে আলোচনায় ছিলাম যে এই যে জাতির মহানায়ক, সর্বশ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, এবং শুধু বঙ্গবন্ধু এখন বিশ্ববন্ধু, একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম, এবং এই যে তার হাত ধরে তার সোনার বাংলার স্বপ্নের যে সোনার বাংলার এগিয়ে চলা, অদম্য বাংলাদেশের এগিয়ে চলা, তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ এখন গর্বের বাংলাদেশ। সারা আপনি একটু আগেই বলছিলেন যে বিশ্বব্যাপী এখন বাংলাদেশের মানুষকে নিয়ে গবেষণা করা হয় কীভাবে বা অদম্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং আরও একটি চ্যালেঞ্জ রয়েছে আমাদের এই যে সমস্ত অপপ্রচার ষড়যন্ত্রকে মোকাবেলা করে সারা বিশ্বব্যাপী বাংলাদেশেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের অগ্রগতি ইতিহাসকে যেন আমরা
সমৃদ্ধ করতে পারি, সেই জায়গাগুলো আমরা কি প্রত্যাশা করব? ধন্যবাদ। আমি বিশেষ করে সুভাষদাকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই সুভাষদার সাথে আমাকে আজকে এখানে যুক্ত করার। সুভাষদা আমাদের আমরা যখন বিরোধী দলে যখন চরম দুর্দিন চলছিল, সেই সময় সুভাষদা দেশে থেকে, আমি প্রবাসী ছিলাম, তিনি দেশে থেকে মানে এত রিস্ক নিয়ে এত লেখালেখি বিভিন্ন ভাবে যে কাজগুলি করেছেন, যদি আমরা সেটা জানি, তারপরে ওনাকে আবার আমি আজকে আপনার এই আয়োজনের মাধ্যমে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যে কথাটি বলছিলেন, আমি শুধু ওই কথাগুলো একটু অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমি তো প্রথম বলছিলাম যে আমাদের অবস্থা যে অবস্থা তখন ছিল, আমাদেরকে তাচ্ছিল্যের সহিত মানুষ দেখতো, বিবেচনা করতো, ঘৃণা করতো বিভিন্ন ভাবে। এখন সেটা নেই, সম্পূর্ণ বিপরীত। আর দাদা সুভাষদা নিজেও জানেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী 2008-এর শেষে নির্বাচনে বিজয়ী হওয়ার পর 2009-এ সরকার গঠনের পর প্রথম যে বিদেশ সফর ছিল সেটা সুইজারল্যান্ডে ছিল, জেনেভায়। সেখানে আমার প্রিয় সুভাষদার সাথে সফর সঙ্গী হয়ে এসেছিলেন আমাদের প্রখ্যাত কলামিস্ট সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, তখন একই সাথে আসছিলেন। গাফফার ভাই তখন ঢাকা গিয়েছিলেন সেই সুবাদে, তিনি নিজে দেখেছেন। এছাড়া আপনারাও জানেন, সাংবাদিক হিসেবে আপনারা নিজেরা জানেন, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী যখন ছিলেন না, বিরোধী দলে ছিলেন, তখনও তিনি যখন বাইরে বিদেশে সফরে আসতেন, রাজনৈতিক বিভিন্ন কাজে যখন আসতেন, বিরোধী দলে থাকা অবস্থায় বিভিন্ন ইনভিটেশনে তিনি বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতেন। তখন আমরা প্রবাসীরা ইউরোপের যে কোনো একটা দেশে আসে, সে তুর্কিতে আসুক, এখান থেকে অনেক দূর, 2 ঘন্টা 2.5 ঘন্টার প্ল্যান জার্নি, তো ইউরোপের বিভিন্ন দেশ থেকে তিনি কাউকে ইনভাইট করেন না, বলেন না, আমরা স্বপ্রণোদিত হয়ে নিজের টাকা পয়সা খরচ করে ওখানে যে হোটেলে থাকি, শুধু ওনাকে সালাম দেওয়ার জন্য, দূর থেকে দেখার জন্য, সিকিউরিটির প্রশ্নে কাছে যাওয়া জানা, শতের মানুষ। সুভাষদা নিজেও দেখেছেন 2009-এর অবস্থা কি অবস্থা ছিল। সেখানে পুলিশ এসে এইসব পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে যায়, হোটেল কর্তৃপক্ষ ভিতরে ঢুকতে দেয় না, পুলিশ ডাকে, আমাদেরকে বের করে দেয়। এত শত মানুষ। এই আমার অভিজ্ঞতার কথা বলি, এই দেশের মানুষজন, কারণ এখানকার ভাষা টাষা মোটামুটি আমরা বুঝি, অস্ট্রিয়ার জার্মান ল্যাঙ্গুয়েজ, তো এইসব দেশে আমার এখানেও তিনি এসে গেছেন, গত 2017-তে এসেছিলেন। ওরা হাত দিয়ে, আঙ্গুল দিয়ে, আমি দেখাচ্ছি আপনাকে, এরকম করে হাত দিয়ে দেখায়, দ্যাট মিনস আপনার মাথা খারাপ। এদের আমাদের মাথা খারাপ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছে বা বিরোধী দলের নেতা আসছে, শত মানুষ বিভিন্ন দেশ থেকে এসে এখানে জড়ো হয়, হোটেলের সামনে গ্যাদারিং করে, ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে মানুষ পাগল মনে করে। আমাদের পাশের দেশ ইন্ডিয়ান কমিউনিটি এখানে আমাদের চেয়ে 20 গুণ বড়, এই অস্ট্রিয়ার কথাই বলছি। ওরাও আমাদেরকে মনে হয় তারা পাগল। ইভেন ওইখানকার ইন্ডিয়া থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ আসলে হোটেলের এরিয়ার মধ্যে কোনো ইন্ডিয়ানদের দেখবেনই না, কোনো মানুষ নাই। তো আজকে এই কথাগুলি আমাদেরকে পাগল বলা হতো, বিভিন্ন ভাবেই করা হতো। এখন মানুষ বুঝছে, যারা এইসব কথাগুলি বলতো তাদের অনেকের মুখ থেকে ইদানিং আমরা শুনতে পাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, হ্যাঁ, এটা আবার আমাদের বাংলাদেশে যিনি বিএনপি নামক দলের প্রধানমন্ত্রী যখন ছিলেন, তিনিও বিদেশ সফরে এসেছেন, বিএনপির লোকজন জড়ো হয়েছে, কিন্তু আমাদের 100 ভাগের 1 ভাগও নয়। তো আজকে ওই লোকগুলি যারা আমাদেরকে নিন্দা বলতো, যারা পাগল, প্রধানমন্ত্রী আসছে বা বিরোধী দল নেত্রী আসছে, এত লোক আসে কেন আসে, খামাখা মাইনাসের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকে, কাছে যেতে পারে না। যে আমাদের নেত্রীর প্রতি আমাদের যে ভালোবাসা, তিনি যে আমাদের দেশকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের মর্যাদা বৃদ্ধি যে অব্যাহত আছে, আমরা নিজেদেরকে কত প্রাউড ফিল করছি। আমাদের সে আন্তরিকভাবে তাকে একটু দেখার, দূর থেকে তাকে এক নজর দেখা, সালাম জানানো, এই ভালোবাসা নিয়ে আমরা যাই সেখানে হাজির হই। তো আমি শুধু আপনাকে এই কথাগুলি বললাম এই কারণে যে আজকে এই যে অপপ্রচার, এই এগিয়ে চলা বাংলাদেশের মহানায়কের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনা এগিয়ে চলা বাংলাদেশের মহানায়ক, তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, তথা দেশ জাতির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। এই অপপ্রচারগুলি কারা? এই যে আল জাজিরার কথা বলেন, আল জাজিরার অপপ্রচার যে কটি মানুষের সাথে যুক্ত করা হয়েছে, তার মধ্যে একজন আমার পাশ থেকে, আমার এখান থেকে 250 কিলোমিটারের মতো দূর বুদাপেস্ট, আমি ভিয়েনা থেকে কথা বলছি, এখান থেকে অ্যারাউন্ড 250 কিলোমিটার। এই লোকটিকে আমরা চিনতাম না, চিনি না, জানি না, এখানে থাকে, কাছেই থাকে। আপনি কোনো বাঙালির সাথে কথা বলবেন, কেউ তাকে চিনে না, জানে না। আর ওই যে সুইডেনে যিনি আরেকজন থাকেন,
আরেক সাংবাদিক, বা আপনি খোঁজ নিয়ে দেখবেন স্থানীয়ভাবে তাদের সামাজিক অবস্থা, এখানকার তাদের যে অবস্থা, কি অবস্থা তারা বসবাস করছে, তাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে, 2 পয়সাতে তাদেরকে কেউ জিজ্ঞেস করে না। উন্নত দেশে থাকে, পয়সা কামায়, ঠিক আছে, কিন্তু বাঙালি কমিউনিটি, বাঙালি সমাজের তাদের কোনো ভ্যালু নেই। তারা যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কারোর কাছে বিক্রি হয়ে যায়, যা ইচ্ছা তাই করতে পারে। এই লোকগুলি তো আমরা চিনছি পরে, এই ঘটনার পর আমরা জানতে পারছি, আমাদেরকে খুঁজে বের করতেছে এরা কারা। হ্যাঁ, এইসব লোকগুলি সুচতুর, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন লোকের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে আমাদের নেতৃবৃন্দের সামনে যে একটা ছবি উঠায় নিয়ে সামনে আসে, বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু করে থাকে। তো এই অপপ্রচার হবে, কাজ করলে অপপ্রচার হয়, এগুলিরই যেরকম আমাদের নেত্রী সবসময় বলে, উনি লাস্ট সংবাদ সম্মেলনেও এক সাংবাদিক ভাইয়ের প্রশ্নের জবাবে তিনি বলছেন যে এইসব নিয়ে আমি চিন্তা করি না, কে কি বললো, আল জাজিরা কি করলো, এইসব নিয়ে তো আমার ভাবার সময় নেই, আমাদের কাজ করতে হবে, কাজ করে এগিয়ে যেতে হবে। তো এই অপপ্রচার, সকল অপপ্রচারই, এই যে যেটা সুভাষ দা বললেন একটু আগে, এই যে মিথ্যাচার, অপপ্রচার ৭ই মার্চ সম্পর্কে আমরা তো খুবই আশান্বিত ছিলাম যে বিএনপি হয়তো তাদের ভুল বুঝেছে, তারা স্বাধীনতার এই 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে, ৭ই মার্চ উদযাপন করতে যাচ্ছে। তো এর কদিন আগে আমাদের চিটাগাং বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান স্যার বলেছিলেন সম্প্রীতির একটি অনুষ্ঠানে, আমিও সেখানে যুক্ত ছিলাম, যে আমার তো মনে হয় যে ৭ই মার্চ তারা উদযাপন করতে যাচ্ছে, জাতীয় প্রেস ক্লাবে একটা রুম তারা ভাড়া করেছে, এমনও হইতে পারে ওইখানে এটা বলে ফেলতে পারে যে হ্যাঁ, ওই শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে, রেস কোর্সে যাওয়ার পথে গাড়িতে বসে টেলিফোন করছে জিয়াউর রহমানকে যে কি করব, তো জিয়া বলে দিচ্ছে, তা ওই মান্নান স্যার যোগ করে এই কথাগুলি বলছিলেন, আমার মনে আছে পরিষ্কার। আমরা তাই দেখলাম, আশঙ্কা সব ঠিক হলো। ওখানে তারা কি বললো, এতদিন তারা ৭ই মার্চ সম্পর্কে যেভাবে তারা বলে আসছে, এবার তারা আনুষ্ঠানিকভাবে এগুলিকে ডিনাই করলো। একজনে যেটা দাদা বললো যে একজনের ভাষণে দেশ স্বাধীন হয় নাই, তারা কি বলতে চায়, একজনের ভাষণেই তো দেশ স্বাধীন হয়েছে, একক বঙ্গবন্ধুর একক সিদ্ধান্তেই এই যে সারা জীবনের তার লালিত যে 24 বছরের সাধনা, তার বহিঃপ্রকাশ তিনি সেদিন ঘটিয়েছেন। সেখানে ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, দেশ স্বাধীন করেছি, সব বাতাসে মিলিয়ে দিয়ে আমার দৃঢ় বিশ্বাস, এই আমি বিশ্বাস করছি যে বিএনপি জামাতের সকল অপপ্রচার, অপচেষ্টা বাতাসে মিলিয়ে দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তিনি পৌঁছবেন ইনশাআল্লাহ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, সুভাষ যাওয়ার আগে কিছু যদি যোগ করেন আপনি। আমি খুব আপনার কাছ থেকে 1 মিনিট 1.5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আপনার বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। বঙ্গবন্ধুর জন্মদিন আমরা জাতীয় শিশু দিবস পালন করি আমরা। আমি শেষ করব ওই জায়গাটায়। বঙ্গবন্ধু 1966 সালের 6 জুন তার ডায়েরিতে লিখছেন যে আমি ফল ভোগ করতে না পারি, যত নির্যাতন করুক, ফল ভোগ করতে না পারি, কিন্তু ভবিষ্যৎ বংশধরের জন্য আজাদি রেখে যাব। আহমেদ ছফা, তিনি বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পক্ষের মানুষ ছিলেন না, প্রয়াত আহমেদ ছফা, তিনি একবার তার বক্তৃতায় বলেছিলেন যে সবাই বলে গীতাঞ্জলি বাংলার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, কেউ বলে বলাকা, আমি বলি দাবায় রাখতে পারবে না। সেই আহমেদ ছফা বঙ্গবন্ধু সম্বন্ধে কি লিখেছিলেন, 3টি লাইন, শেষ করছি এই জায়গাটাই। আজ থেকে অনেক দিন পরে হয়তো কোনো পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা, আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিলেন যার দৃঢ়তা ছিল, তেজ ছিল, দুর্বলতাও ছিল, কিন্তু মানুষটি হৃদয় ছিল, ভালোবাসতে জানত। দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু তার চিকচিক করে জ্বলে উঠত তা মানুষটির সাহস, আর জ্যোৎস্না রাতে রূপালী কিরণ ধারায় মায়ের স্নেহের মতো যে বস্তু আমাদের অন্তরে শান্তি ও নিশ্চয়তার বোধ জাগিয়ে তুললে তা হলো তার ভালোবাসা। জানো খোকা, তার নাম শেখ মুজিবুর রহমান। আমরা গতকালকেই তার 101তম জন্মদিন পালন করলাম। নতুন প্রজন্মের কাছে যেন আমরা বঙ্গবন্ধুকে উপস্থাপন করতে পারি।
তার এই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে সেটি হোক আমাদের দৃঢ় প্রত্যাশা, এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশই তার সুযোগ্য কন্যার হাত ধরে এগিয়ে যাবে সে প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ সুভাষ সিংহ রায়, ধন্যবাদ এম নজরুল ইসলাম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইভেল 21 রাতে আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।